আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের অণুজীবের জগৎ এই টপিকটা আমরা পড়ছিলাম। তো আজকে আমরা কিছু জীব জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক এগুলো নিয়ে পড়ব। তো এই জীব জগতের আন্তঃসম্পর্ক ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকমের সম্পর্ক আছে অণুজীবদের সাথে জীবজগতের বা জীবদেহের। সেই সম্পর্কগুলো কি কি, যেমন ধরো পরজীবিতা, মিথজীবিতা, মৃতজীবিতা, এগুলো কি একটু একটু করে আমরা জানবো। প্রথম হচ্ছে পরজীবিতা। পরজীবিতা বা এর নাম হচ্ছে প্যারাসিটিজম। প্যারাসিটিজম বা পরজীবিতা ব্যাপারটা কি দেখো, অনেক জীবাণু আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যারা এই পরজীবী, অর্থাৎ যারা একা একা বসবাস করতে পারে না, কোনো একটা পোষক কোষে বা কোনো একটা মানুষের দেহে বা উদ্ভিদের দেহে বসবাস করে রোগ সৃষ্টি করে এবং ওই জীবদেহের ওপর ওরা নির্ভরশীল থাকে, নিজেদের কোনো ক্ষতি করে না কিন্তু পোষক কোষের ক্ষতি করে, এরকম যে সম্পর্ক তাকে বলা হয় পরজীবিতা। অর্থাৎ যে সমস্ত পরজীবী জীব কোনো একটা পোষক কোষের মধ্যে অবস্থান করে পোষক কোষের ক্ষতি সাধন করে এবং নিজে সেই পোষক কোষ থেকে পুষ্টি রস শোষণ করে জীবন ধারণ করে এবং পোষক কোষের ক্ষতি সাধন করে, তাকে বলা হচ্ছে, এই যে ধরনের সম্পর্ক সেটাকে বলা হচ্ছে পরজীবিতা। তার মানে পরজীবীরা কি করে না, পোষক কোষকে ক্ষতিগ্রস্ত করে, পোষক কোষকে ক্ষতিগ্রস্ত করে, পোষক কোষকে ক্ষতিগ্রস্ত করে আর নিজে উপকৃত হয়, এই ধরনের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে পরজীবিতা বা প্যারাসিটিজম। যেমন ধরো আমরা একটু আগে দেখলাম কলেরা রোগ সৃষ্টি করে কে না, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ডায়রিয়া, এরা সব যক্ষা, টাইফয়েড, এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো। তারপরে ধরো বিভিন্ন ধরনের যে ছত্রাক ঘটিত রোগ, দাঁত হাজা, এরা আমাদের শরীরে কি করে, পরজীবী রূপে বসবাস করে। পরজীবী রূপে বসবাস করে আমাদের বডিটা ওদের কাছে পোষক কোষ, সেই কোষে ক্ষতিগ্রস্ত করে আর নিজেরা আমাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে কি না, পরজীবিতার সম্পর্ক। তো এরপরে যে সম্পর্কটা নিয়ে পড়ব সেটার নাম হচ্ছে কি না, মিথজীবিতা। কি নাম? মিথজীবিতা। মিথজীবিতা বা সিম্বায়োসিস। মিথজীবিতা বা সিম্বায়োসিস, দেখো এইটা এমন একটা সম্পর্ক, এখানে জীবদেহ এবং অণুজীব দুজনাই কিন্তু উপকৃত হবে, কেউ কারোর ক্ষতি করবে না, একে অপরের সাহচর্যে থেকে দুজনেই যখন উপকৃত হয় এবং এই যে সম্পর্ক সেটাকে বলা হয় মিথজীবিতার সম্পর্ক বা সিম্বায়োসিস বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। মানে মিথজীবিতার সম্পর্কটা কি না, এখানে পোষক প্লাস যে অণুজীব, এরা দুজনেই কি হয়, দুজনেই লাভবান হয় বা দুজনেই উপকৃত হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় না, তাকে বলা হচ্ছে কি মিথজীবিতার সম্পর্ক। এরকম মিথজীবিতার সম্পর্ক তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের দেহে, মানব দেহে ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থান করে, মানব দেহে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, মানব দেহে ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে কি না, এস্চেরিচিয়া কোলাই। এর নাম হচ্ছে ই কোলাই বলা হয়, বা এর সায়েন্টিফিক নেম যদি মনে রাখতে চাও, CHERI এস্চেরিচিয়া, এস্চেরিচিয়া কোলাই।
এই সিটা অবশ্যই ছোট হাতে লিখতে হবে, ঠিক আছে। এসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া, এরা আমাদের ক্ষুদ্রান্তে অবস্থান করে আমাদের কোনো ক্ষতি করে না। এরা ক্ষুদ্রান্তে সহাবস্থান করে কি করে না, এরা আমাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং তার পরিবর্তে আমাদের দেহে কি তৈরি করতে সাহায্য করে না, ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে। তাহলে দেখো একটা মিথজীবিতার সম্পর্ক হচ্ছে, এটা একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে রয়েছে, কিন্তু কি হচ্ছে না, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। এ থাকার কারণে বরং ভিটামিন B12 সংশ্লেষিত হচ্ছে এবং এ আমাদের শরীর থেকে পুষ্টিরস শোষণ করছে। ঠিক একইভাবে এই মিথজীবিতার উদাহরণ তোমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবে। এরা হচ্ছে সিম্বি গোত্রীয় যে উদ্ভিদ, ডাল জাতীয় যে উদ্ভিদ, মটর, শিম, ছোলা, এদের মূলে এক ধরনের অর্বুদ সৃষ্টি হয়, ছোটো ছোটো অর্বুদ বা নডিউল তৈরি হয়। সেখানে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে না, অবস্থান করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অবস্থান করে মূলে অবস্থান করে কি করে, বাতাস থেকে নাইট্রোজেন অ্যাবজর্ব করে এবং এই নাইট্রোজেন উদ্ভিদের কি হয় না, নাইট্রোজেন যেহেতু প্রধান সার হিসেবে কাজে লাগে, তো সেই নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হয়। উদ্ভিদ সেই নাইট্রোজেনকে কাজে লাগাতে পারে তার পুষ্টির জন্য, দেহ গঠনের জন্য। তো এইভাবে কি হয় না, একটা মিথজীবিতার সম্পর্ক গড়ে ওঠে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম আর সিম্বিগোত্রী বা ডাল জাতীয় উদ্ভিদের মধ্যে এই ধরনের সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়াও আরেকটি মিথজীবিতার ভালো এক্সাম্পল হচ্ছে কি না, লাইকেন। এই লাইকেন হচ্ছে তোমার কি না, এখানে ছত্রাক এবং শৈবাল, এদের দুজনের সহাবস্থান, ছত্রাক এবং শৈবালের যে সহাবস্থান, এরা একে অপরের একসাথে বসবাস করে ছত্রাক জল এবং অজৈব লবণ শোষণ করে শৈবালকে দেয়, আর শৈবাল ওই পুষ্টিরস ব্যবহার করে নিজের থেকে খাদ্য তৈরি করে এবং ওই খাদ্যের কিছু অংশ ছত্রাকরা ব্যবহার করে। এইভাবে শৈবাল এবং ছত্রাকের যে সহাবস্থান সেটাকে বলা হচ্ছে লাইকেন। তাহলে লাইকেন কার কার সহাবস্থান, ছত্রাক এবং শৈবালের। এবং এই সহাবস্থানে কে কীভাবে উপকৃত হয় না, ছত্রাক জল আর অজৈব লবণ শোষণ করে শৈবালকে দেয়, আর শৈবাল সেখান থেকে পুষ্টিরস শোষণ করে নিজের থেকে খাদ্য তৈরি করে। এইভাবে এরা একে অপরে উপকৃত হয়। এরপরে যে মানে সম্পর্কটার কথা জানবো সেটার নাম হচ্ছে মৃতজীবিতা। মৃতজীবিতা বা স্যাপ্রোফাইটিজম। স্যাপ্রোফাইটিজম বা মৃতজীবিতা কি না, এই সম্পর্কটা কি হচ্ছে না, দেখো আমাদের চারিদিকে আমরা দেখেছি বিভিন্ন মৃত, পচা, গলিত যে সমস্ত প্রাণী, উদ্ভিদ আমরা ফেলে দিই, সেটা কি সেরকমই থাকে? অনেক দিন পরে আমরা দেখি সেটা মাটিতে মিশে গেছে আর সেটার কোনো অস্তিত্ব নেই। ধরো একটা মরা কুকুর মরে গেছে, তুমি কুকুরটাকে একটা জায়গায় ফেলে এলে, কিছুদিন পরে গিয়ে দেখবে সেখানে আর কিন্তু নেই। অ্যাকচুয়ালি কি হয় না, ওই মৃত, পচা, গলিত বস্তুর ওপর কিছু অণুজীব আছে, যারা ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, ভাইরাস হতে পারে, তারা কি করে ওখানে জন্মায় এবং ওই মৃত গলিত পচা জীবদেহ থেকে কি করে পুষ্টিরস শোষণ করে, নিজের দেহ থেকে উৎসেচক ক্ষরণ করে ওই জটিল জিনিসটাকে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত করে নিজেরা ব্যবহার করে এবং খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং তার সাথে সাথে কি হয়, ওই যে জটিল জৈব বস্তুটার বিয়োজন ঘটে যায় এবং রূপান্তর ঘটে যায়। এই যে পদ্ধতি বা এই যে সম্পর্ক, এটাই হচ্ছে মৃত গলিত পচা বস্তুর ওপর যে সমস্ত জীবাণু বসবাস করে, সেই মৃত পচা গলিত জীবাণুকে কি করে না, রূপান্তরিত করে দেয় বা বিয়োজন ঘটিয়ে দেয়। সেটাই হচ্ছে মৃতজীবিতার সম্পর্ক। এর ফলে কি হয়, পরিবেশ দূষণ মুক্ত হয়, জীবাণুর সংক্রমণ ঘটার সম্ভাবনা কমে যায়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এই সম্পর্কটাকে বলা হচ্ছে মৃতজীবিতা বা স্যাপ্রোফাইটিজম। বেশ, এরপরে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশে অণুজীবের ভূমিকা। তো পরিবেশে দেখো অণুজীবগুলো আমাদের বিভিন্ন রকমভাবে হেল্প করে থাকে। তো এই অণুজীবরা আমাদের
কিভাবে হেল্প করে কৃষিকার্যের ক্ষেত্রে সেটা আমরা দেখব। কৃষিকাজে অণুজীবের ভূমিকাটা কি কি। কৃষিতে অণুজীবের ভূমিকা দেখো, কৃষি কার্য হতে গেলে আমরা জানি যে আমাদের বাতাসে যে নাইট্রোজেন আছে বা মাটিতে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন কিন্তু কৃষির যে জমি, সেই জমির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। তো সেই নাইট্রোজেন আমরা পাবো কিভাবে, বা মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়াবো কি করে, নাইট্রোজেনকে বৃদ্ধি করব কি করে না। অধিকাংশ উদ্ভিদ নাইট্রোজেনকে সরাসরি নাইট্রোজেন হিসেবে নিতে পারে না, নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে। কী রূপে ব্যবহার করতে পারে না, নাইট্রেট, এটা একটা আয়ন, বা অ্যামোনিয়াম আয়ন হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু মাটিতে এদের পরিমাণ খুবই কম এবং এরা সহজেই মাটি থেকে ধুয়ে চলে যায় বা অন্যান্যভাবে নষ্ট হয়ে যায়, যার জন্য এরা কিন্তু কি হয় না, মাটিতে এই নাইট্রোজেনকে এরা পায় না। তো এই বিভিন্ন রকম অণুজীব যারা নানাভাবে মাটিতে সরাসরি বাতাসের নাইট্রোজেনকে মুক্ত করে নাইট্রোজেন যুক্ত করে বা নাইট্রোজেন যুক্ত ব্যবহার উপযোগী যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয়। তাহলে কৃষিকাজে অণুজীবরা কি করছে না, কৃষিকাজে অণুজীবরা বাতাসের নাইট্রোজেনকে সরাসরি মিশিয়ে দিচ্ছে মাটিতে, বা কি করছে নাইট্রোজেন যুক্ত যৌগ বা নাইট্রোজেন যুক্ত ব্যবহার উপযোগী যৌগ, শুধু নাইট্রোজেন যুক্ত নয়, নাইট্রোজেন যুক্ত ব্যবহার উপযোগী যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো কিভাবে এই মাটিতে মিশিয়ে দেয়, এটা 3টে পদ্ধতিতে হয়ে থাকে। সেই পদ্ধতিগুলো তোমাদেরকে জানতে হবে, বা অণুজীবরা কিভাবে মাটিতে নাইট্রোজেনকে মিশিয়ে দেয় সেগুলি লেখো যদি আসে। তাহলে 1 নম্বর হচ্ছে বিভিন্ন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর। এদের এক্সাম্পল হচ্ছে কি না, মনে রাখতে হবে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর। এই ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি করছে, এবং কিছু সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল যেগুলো রয়েছে, তারা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে। এরা স্বাধীনজীবী যারা, তারা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে। নিয়ে যখন এরা মারা যায় তখন ওই নাইট্রোজেনযুক্ত যৌগগুলো মাটিতে মুক্ত হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তাহলে স্বাধীনজীবী যারা কীভাবে হচ্ছে না, স্বাধীনজীবী হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর। এই ধরনের ব্যাকটেরিয়ারা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে কি করছে না, নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ তৈরি করে, এবং এরা যখন মারা যায় তখন সেই নাইট্রোজেন যৌগগুলো মাটিতে যুক্ত হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, বা যেভাবে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা হয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা কি হয় দেখো, একটু আগে আমরা মিথজীবীদের সম্পর্ক তোমাদেরকে বলছিলাম। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এরা ডাল জাতীয় সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, অবস্থান করে এবং নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন ঘটাতে সাহায্য করে। এরা কি করে, নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে রূপান্তরিত করে দেয়, এবং এরা এই নাইট্রোজেনযুক্ত যৌগকে কিছুটা আশ্রয় তথা উদ্ভিদকে সরবরাহ করে, এবং বাকিটা পরবর্তীকালে যখন এরা মারা যায় তখন সেই অর্বুদগুলো বা নডিউলগুলো মাটিতে মিশে যায় এবং মাটির নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে। মিথজীবীদের সম্পর্ক মানে এরা মূলের অর্বুদে বসবাস করে, দুজনেই কিন্তু
উপকৃত হয়। মানে এরা উদ্ভিদকে নাইট্রোজেন দেয় এবং তার পরিবর্তে উদ্ভিদ থেকে এরা পুষ্টিরস শোষণ করে মিথজীবিতার সম্পর্কের মাধ্যমে কি করছে, মাটির নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করছে। এছাড়াও আরেকটিভাবে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটে থাকে। সেই পদ্ধতিটা কি না, যখন কোনো উদ্ভিদ বা প্রাণীরা মারা যায় তখন তাদের দেহের নাইট্রোজেনযুক্ত যৌগগুলো ভেঙে গিয়ে কিসে রূপান্তরিত হয়ে যায় না, অ্যামোনিয়া তৈরি হয়। যখন কোনো জীব মারা যায়, কোনো উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তখন তাদের শরীরে যে নাইট্রোজেনযুক্ত যৌগ থাকে সেগুলো ভেঙে গিয়ে কিসে রূপান্তরিত হয়, অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যামোনিফিকেশন কি? তাহলে অ্যামোনিফিকেশন হচ্ছে কি না, যখন কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যায় তখন তাদের দেহের নাইট্রোজেনযুক্ত ভেঙে গিয়ে অ্যামোনিয়ায় রূপান্তরিত হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। তো নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই ধরনের নানা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে, অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশনের পরে আরেকটি টার্ম জানলাম, সেটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি তাহলে? নাইট্রিফিকেশন দেখো নাইট্রিফিকেশন কি, হ্যাঁ, বিভিন্ন অ্যামোনিফিকেশনে সাহায্য করি হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হবে, নাইট্রিফিকেশনে সাহায্য করি ব্যাকটেরিয়ার নাম হবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। এরা কি করছে, অ্যামোনিয়াকে, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে ভেঙে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেটে রূপান্তরিত করছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। পরীক্ষার সময় প্রশ্ন আসে নাইট্রিফিকেশন কাকে বলা হয়, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেন গঠিত যৌগ যখন অ্যামোনিয়ায় রূপান্তরিত হয় তখন তাকে অ্যামোনিফিকেশন। আর নাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যখন অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে তখন তাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। তো এইভাবে কি হচ্ছে, নাইট্রিফিকেশন ঘটে মাটির নাইট্রোজেনের উর্বরতা বৃদ্ধি পাচ্ছে বা মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আবার দেখবে পাট গাছকে কয়েকদিন পুকুরে বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে ব্যাকটেরিয়া পাটের গায়ে যে লেগে থাকা পেকটিন সেটাকে নষ্ট করে দেয়, ফলে পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজে আলাদা হয়ে যায়। তার মানে এটা একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া কীভাবে আমাদের সাহায্য করে থাকে কৃষিকার্যে এগুলোতে এক ধরনের পেলাম। এছাড়াও আরেক ধরনের হচ্ছে পাট গাছকে যখন আমরা পুকুরে নালা ডোবায় ডুবিয়ে রাখি তখন সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। সেই ব্যাকটেরিয়া কি করে, পাট গাছ থেকে তন্তুকে আলাদা হতে সাহায্য করে, এক ধরনের উৎসেচক নিঃসৃত করে এবং কাণ্ডের পেকটিনকে নষ্ট করে দেয়, ফলে পাটকাঠি থেকে সহজে পাটকে আলাদা করা যায়। এটা হলো কৃষিকার্যে মানে কি ভাবে হেল্প করে। এরপরে আমরা খাদ্য প্রক্রিয়াকরণে আমাদের কিভাবে সাহায্য করে সেটা আমরা জানব। এরপরে হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ। অণুজীবদের বিভিন্ন রকমের যে সাহায্য করে সেটা খাদ্য প্রক্রিয়াকরণে কিভাবে সাহায্য করে না, যখন দুধ থেকে দই তৈরি করা হয়, দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে কে না, ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এ কি করে, এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের মধ্যে যে ল্যাকটোজ শর্করা থাকে সেই ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয়, ফলে দুধ কি হয়, দইয়ে রূপান্তরিত হয়। তো কিভাবে করা হয় দেখো, বলছে দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, ফলে দুধ দইয়ে রূপান্তরিত হয়। এটা এক ধরনের খাদ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া কিসে সাহায্য করে দেখো, আমরা যে চিজ খাই তাই না, চিজ, তারপরে কেক,
ইডলি, ধোকলা, এই ধরনের যে খাদ্য প্রক্রিয়া, পাউরুটি, দোসা, এই ধরনের খাদ্য তৈরি করতে গেলেও কিন্তু আমাদের বিভিন্ন অণুজীব বা ছত্রাকদের সাহায্য লাগে। ইস্টের কোষ কি হয়, ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে দেয়। ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করতে সাহায্য করে। তো এখান থেকে যে মদ্য শিল্প, সেই মদ্য শিল্প কিন্তু সাহায্য করে কি, ইস্ট। ঠিক আছে, তো এইভাবে অ্যালকোহল তৈরি করতে সাহায্য করতে, এইভাবে খাদ্য প্রক্রিয়াকরণেও কিন্তু কি সাহায্য করছে না, বিভিন্ন অণুজীবগুলো। তো এই খাদ্য ভালো রাখার কিছু প্রক্রিয়া আছে বা খাদ্য ভালো রাখা কিভাবে সম্ভব তোমাদের বইতে আছে, দেখবে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তাও একটু দেখে রাখবে কিভাবে খাদ্যকে বায়ু মানে ভালো রাখা সম্ভব। যদি কোনো পাত্রকে বায়ু শূন্য করে রাখা হয় বা বিশেষ মানে আমরা প্যাকেজিং করে রাখি, মোড়কে মুড়ে রাখি, তাহলে খাদ্য ভালো থাকবে। কোনো সবজি ফলকে যদি আমরা দীর্ঘদিন রোদে শুকিয়ে রাখি, মাছ মাংসকে নুন মাখিয়ে রাখলে, যেটাকে সল্টিং বলা হচ্ছে, পিকলিং অর্থাৎ ভিনিগার যোগ করে যেটা আমরা রাখি, কাটা আম, লেবু মানে আচার টাইপের তৈরি করে রাখি, তারপর ফলের মধ্যে চিনি যোগ করে রাখা হয়। খাদ্যকে কম তাপমাত্রা মানে রেফ্রিজারেটরে ভরে রাখলে খাদ্য ভালো থাকবে। এছাড়া পাস্তুরাইজেশন করলেও আমাদের খাদ্য ভালো থাকবে। এগুলো হচ্ছে সব খাদ্য প্রক্রিয়াকরণে সাহায্যকারী অণুজীবদের ভূমিকা। এরপরে আমরা চলে আসবো কিসে, না ঔষধ প্রস্তুতিতে। ঔষধ প্রস্তুতিতে কিভাবে আমাদের অণুজীবরা সাহায্য করে থাকে। খাদ্য প্রক্রিয়াকরণ হলো, এরপরে হচ্ছে ঔষধ প্রস্তুতিতে। দেখো, ঔষধ প্রস্তুতিতে বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের তো সাহায্য করে থাকে, সেটা আমরা জানি, কারণ বিভিন্ন জীবনদায়ী ঔষধ ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, তাই না? এই জীবনদায়ী ঔষধগুলোকে আমরা কি বলি, অ্যান্টিবায়োটিক। তাই এই অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেছিলেন কে, না নামটা মনে রাখবে, আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন না 1928 সালে পেনিসিলিয়াম নোটেটাম থেকে তিনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। তো তিনি অ্যাগার প্লেটে ব্যাকটেরিয়ার বৃদ্ধি দেখেছিলেন, কিন্তু একটা প্লেটে তিনি অসাবধানবশত খোলা রেখেছিলেন, ফলে প্লেটের ওপরের একটা ছত্রাক ক্রমশ সংখ্যায় বাড়তে থাকলো এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হতে লাগলো। এই ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম নোটেটাম। এই পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক থেকে পাওয়া যৌগটি ছিল পেনিসিলিন, যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং কোন ছত্রাক থেকে আবিষ্কার করেছিলেন, না পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। এরপরে আরও অনেক অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোনোমাইসিটিন, অ্যাম্পিসিলিন, এই ধরনের নানা ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। এই অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকানো যায়, কিন্তু ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগকে ঠেকানো যায় না। এটা খুব মনে রাখবে, অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া মারতে সক্ষম, নট ভাইরাস বা ছত্রাক। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে মারতে একমাত্র সক্ষম। এরপরে একটা টার্ম আছে তোমাদের বইতে, সেটার নাম হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিন কি, এগুলো তোমাদের একটু জানা দরকার। এর পরের কথাটা হচ্ছে কি, না ভ্যাকসিন। দেখো, ভ্যাকসিন যেটা সেটাও তোমরা মোটামুটি জানো, বা যেটার নাম হচ্ছে টিকাকরণ। কোনো একটা জীবাণু আমাদের দেহে যখন প্রবেশ করিয়ে দেওয়া হয়, তখন ওই জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো নানা রকম ক্ষতিকারক যৌগ আমাদের দেহে প্রবেশ করে। এটা এক ধরনের অ্যান্টিজেন। এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয়। এরা অ্যান্টিজেনকে আক্রমণ করে ও ধ্বংস করে। এই প্রোটিনধর্মী যৌগগুলোর নাম হচ্ছে অ্যান্টিবডি। কোনো জীবদেহে রোগ প্রতিরোধের স্বাভাবিক এর ক্ষমতাই হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। দেখো, আমাদের শরীরে যখন কোনো একটা জীবাণু ঢোকে রোগ সৃষ্টির জন্য, সেই জীবাণুটাকে বলা হচ্ছে কি, অ্যান্টিজেন।
আর এই অ্যান্টিজেনকে মারার জন্য আমাদের শরীরে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কী করে? অ্যান্টিজেনকে মারার জন্য শরীরে তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলো হচ্ছে সব প্রোটিন ধর্মী। অ্যান্টিবডিগুলো কীরকম? না প্রোটিন ধর্মী। তো এই অ্যান্টিবডি শরীরে তৈরি হয় কিসের মাধ্যমে? নর্মালি আমাদের জন্মগতভাবে তৈরি হয় তো বডি, তাছাড়াও ভ্যাকসিনেশনের মাধ্যমেও তৈরি হয়। কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে আমাদের শরীরে ওই রোগের জীবাণুর রস শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং কি করা হয় না, ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন। এবং এই টিকা, এই পদ্ধতিটাকে, এই ভ্যাকসিনটাকে প্রবেশ করানোর পদ্ধতিটাকে বলা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ। তাহলে ভ্যাকসিন বা টিকাকরণ কাকে বলে পড়বে। আর জীবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করার ক্ষমতা যেটা, সেটাকেই বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। আমরা বলি ভালো মন্দ খাও তাহলে ইমিউনিটি পাওয়ার বেড়ে উঠবে, অর্থাৎ জীবাণুকে মারার জন্য শরীরের মধ্যে যে ক্ষমতা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। তাহলে ভ্যাকসিন কাকে বলে, অনাক্রম্যতা বা ইমিউনিটি কাকে বলে, এগুলো পড়বে। তো টিকাকরণ কাকে বলছি না, দেখো সংজ্ঞাটা দেওয়া রয়েছে বইতে, দেখবে যে কোনো মৃত দুর্বল জীবিত অণুজীবকে বা সরাসরি অণুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে আগে থেকে মানুষের দেহে প্রবেশ করিয়ে দেওয়া হলে কি হবে না, ওই অণুজীবের বিরুদ্ধে আগে থেকেই রোগ প্রতিরোধের ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে টিকাকরণ বা অনাক্রম্যকরণ, ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিন ব্যবহার করে বর্তমানে টাইফয়েড, টিটেনাস, পোলিও এই ধরনের রোগকে ঠেকানো সম্ভব হয়েছে। এরপর একটা ছোট্ট টপিক রয়েছে তোমাদের বর্জ্য পরিষ্কার, ওখানটা একটু পড়বে, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। বর্জ্য পরিষ্কার কি বলছে দেখো, মলমূত্রের সাহায্যে যে অশোধিত বর্জ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে এক ধরনের ঝুঁকি, তাই না? তো কোনো কোনো ব্যাকটেরিয়া অল্প অক্সিজেনযুক্ত পরিবেশে থাকে, এরা এই ধরনের বজ্রকে ভেঙে নানা রকম যৌগ তৈরি করে। বর্জ্য পরিষ্কার করতেও আমাদের অণুজীবরা সাহায্য করে, সেটা এখানে বলা হয়েছে। ভারত এবং চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ এবং অন্যান্য জন্তুর মল, তরিতরকারি খোসা এইসবকে বিভিন্ন মেথানোজেনিক ব্যাকটেরিয়া ভেঙে কি তৈরি করে না, মিথেন গ্যাস তৈরি করে। এই মিথেন গ্যাস হচ্ছে কি না, জ্বালানির বিকল্প হিসেবে মানে কয়লা, কেরোসিন ইত্যাদির বিকল্প হিসেবে এই মিথেন গ্যাস রান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও মহাকাশযানে বাতাস পরিষ্কার রাখতে এক ধরনের শ্যাওলাকে ব্যবহার করা হয়। শ্যাওলাটা হচ্ছে, তাহলে এটাও এক ধরনের অণুজীব, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের বর্জ্য পরিষ্কারে এদের কি ভূমিকা সেগুলো। তাহলে মোটামুটি আমাদের অণুজীবের জগতে এই চ্যাপ্টারটা আমাদের হয়ে গেল। এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে একটু পড়বে, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পাবে।